মানে কি পুলিশ চাইলেই তাদেরকে সেই সেনা হেফাজত থেকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারবে? এটাই আসলে যদি 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 চায় তা অবশ্যই করতে পারে, এটাই যদি আদালতের আদেশ হয়। কারণ আচ্ছা। আদালতের উপরে তার কোনো আর কোনো মানে আদালত যখন জিনিসটা আদালতে গড়ায়, তখন হুম। কিন্তু আদালতের উপরে আর কিছু নাই। হুম। তার উপরে যদি কিছু থেকে থাকে তাহলে আপিল কোর্ট বা তারপরে হলো দেশের প্রেসিডেন্ট, এর বাইরে তো আর সেনাবাহিনী কিছু কি নেই। এখানে আপত্তি তুলতে পারে, বা মানে তোলার মতো অবস্থানে আছে? আপনি সাবেক সেনা কর্মকর্তা হিসেবে কি মনে করেন? আমার মনে হয় না যে সেনাবাহিনীর কোনো আপত্তি তোলার সুযোগ আছে। হুম। তাহলে সেনাবাহিনীর ভেতর মানে ক্যান্টনমেন্টের ভেতরে একটা সাব জেল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে 12 তারিখে একটা প্রজ্ঞাপন জারি করা হলো, একটা সাব জেল ঘোষণা করা হলো। এটা কেন করা হলো এই ঘটনার পরে? এটা এটা সাবজেক্ট অ্যাকচুয়ালি যে কোনো কারণেই সরকার ঘোষণা করতে পারে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার। হুম। এবং তারা সাবজেল করেছে হয়তোবা উইথ এ কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং যে যদি আদালত তাদেরকে এই সাবজেলে রাখার অনুমতি দেয় তাহলে তারা সে সাবজেলে থাকতে পারবে। আর যদি আদালত বলে যে তাদেরকে গ্রেপ্তার করে, যে তাদেরকে সাবজেল না, তাদেরকে আহ, নির্ধারিত জেলে পাঠাতে বলা হয়, তাহলে তারা সেখানে রাখবে। কিন্তু এইটা পুরোপুরি আদালতের ব্যাপার আমি হুম। মনে করি। কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কেন হলো সেনাবাহিনীর? না, এটা করতে সেনাবাহিনী করেছে কিনা এটা তো আর আমার জানা নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ। বাট কিন্তু মানে স্বরাষ্ট্র যে কোনো মন্ত্রণালয় কারণেই যখন বলছেন করে, আপনি, হঠাৎ করে তো সাব জেল ঘোষণা করে ফেলবে না একটা, না তা মানে নিশ্চয়ই অবশ্য কোনো ঠিক, উদ্দেশ্য থাকবে, অবশ্যই পারপাস থাকবে। নিশ্চয়ই কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে সেনাবাহিনীর সাথে। হয়তোবা সেনাবাহিনী রিকোয়েস্ট করে থাকতে পারে হুম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি সেটা অনুমোদন করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন করা মানে কিন্তু সরকারের অনুমোদন করা। হুম। তাহলে মানে এখানে সরকার কিন্তু অ্যাকচুয়ালি এই যে বিচারটা, এটার মধ্যে কিন্তু সরকার ইনভলভ না, এটার মধ্যে কিন্তু ইনভলভ হলো আদালত আর ইন্ডিভিজুয়াল। এখানে সেনাবাহিনীও ইনভলভ না, সরকারও ইনভলভ না। সেনাবাহিনী যা করছে এটা আহ, তার দায়িত্বে করছে, আর সরকার যা করছে সেটা তাদের দায়িত্ব করছে। অ্যাকচুয়ালি এইখানে ব্যাপারটা হলো বিচারক এবং বিচারাধীন ব্যক্তি, এর মধ্যে কিন্তু আর কিছু নাই। জি। এর মধ্যে তো আসলে আছে দেখছি, এবং সরকার, এটা যদি, স্বরাষ্ট্র হ্যাঁ মন্ত্রণালয় যদি, আসছে, হ্যাঁ সেনাবাহিনী এটা যদি আসছে। থেকে থাকে, এটা যদি থেকে থাকে, এটা একটা এক্সট্রা জুডিশিয়াল ব্যাপার। এটার জন্য ব্যাখ্যা যাদের দেবার তারা দেবেন। এটা এখন কি জনগণকে ব্যাখ্যা দিবেন না কাকে ব্যাখ্যা দিবেন, এটা তাদের ব্যাপার। জি। কিন্তু আমি আসলে এটা বুঝতে চাইছি যে এটা আসলে কিসের মধ্যে, একটা তো প্রক্রিয়ার মধ্যে হবে, কোনো আইনের মধ্যে থাকবে। মানে আপনি বলছেন একটা আন্ডারস্ট্যান্ডিং, যেখানে টিআইবি একটা উদ্বেগ প্রকাশ করেছে যে তাদের ক্ষেত্রে যে পৃথক ব্যবস্থাপনা, মানে সেনা কর্মকর্তাদের ক্ষেত্রে পৃথক ব্যবস্থাপনা, এটি একটা আইনের শাসনের লঙ্ঘন। কারণ হ্যাঁ, এটা আর্টিকেল এটা 27 ডেফিনেটলি একটা অনুযায়ী একটা সকলে আইনের এসে, দৃষ্টিতে সমান হবার কথা, আইনি প্রক্রিয়ায় সমানভাবে যাবার এক্স্যাক্টলি কথা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কোনো সন্দেহ নাই, হুম। কোনো সন্দেহ নেই। এবং এটা ডেভিয়েশন, কোনো সন্দেহ, এটাও ডেভিয়েশন। এই ডেভিয়েশনটা করা ঠিক হয়েছে কিনা, এটা যারা যে অবস্থানে আছে তারাই এটা অ্যাকচুয়ালি ব্যাখ্যা দিতে পারবে এবং দেওয়া উচিত। তার কোন ক্যাপাসিটিতে এই এক্সট্রা জুডিশিয়াল অ্যারেঞ্জমেন্ট তাদের জন্য করা হলো, আচ্ছা, এই তার মানে ব্যাখ্যাটা তারাই দেবার কথা। আপনি মনে করেন যে তাদের আসলে মানে স্বাভাবিক নিয়মেই বাকি সবার মতোই আদালতে যাওয়া উচিত, বা তাদের বিরুদ্ধে যাওয়া গ্রেপ্তারি উচিত। পরোয়ানাটাও সেভাবেই জি তামিল করা জি উচিত। জি, সেটি জি। আপনি আপনি মনে করছেন। আম, একটু এটিও জানতে চাই যে যেটি বলছিলাম শুরুতেই, যে 25 জনের মধ্যে 15 জন সেনা হেফাজতে আছেন, একজন তিনি লাপাত্তা। এই লাপাত্তা হওয়া বিষয়টা আসলে কেমন হতে পারে বলে মনে করেন? আপনার ধারণা বা কোনো খোঁজ খবর আছে কিনা? কয়েকটা বিষয় আমি একটু সুনির্দিষ্টভাবেই জিজ্ঞাসা করি। যে লাপাত্তা মানে আচ্ছা, কি এরকম যে তিনি পালিয়ে গেছেন, নাকি এরকম তাকে পালিয়ে রাখা হয়েছে বা পালাতে সহায়তা করা হয়েছে, যেমন 626 জনকে সেনাবাহিনী রেখেছিল প্রথমে একরকম নিরাপদে, সেরকম করে রাখা হলো, নাকি একরকম নাটক করার পরিকল্পনা? যেমন ধরেন, আমি শুনেছিলাম সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াতের কাছ থেকে আমার এই অনুষ্ঠানেই বলেছিলেন যে আনিসুল হক সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমানকে কিভাবে একটা নাটক মতো সাজিয়ে তাদেরকে সেনাবাহিনী হস্তান্তর করেছে, কিন্তু দেখানো হচ্ছে যে তারা পালিয়ে যাচ্ছেন একদম স্পিড বোটে করে, সেখান থেকে ধরা হলো। এরকম কোনো নাটক করার পরিকল্পনা, নাকি তাকেই গুম করা হলো? আসলে কি রকম ঘটনা ঘটলো? এখানে এখানে আমার একটা ব্যক্তিগত মতামত আছে। প্রথমত আমি আপনাকে ওই লাপাত্তার ব্যাপারটা বলি। লাপাত্তাটা হলো আমাদের টার্মে, মিলিটারি টার্মে এটাকে বলা হয় AWL, অ্যাবসেন্ট উইদাউট লিভ। যে কোনো অফিসার তার যদি স্টেশন থেকে বা তার অর্গানাইজেশন থেকে মানে অনুপস্থিত থাকে, এটার জন্য তার একটা অফিসিয়াল অ্যাপ্রুভাল প্রয়োজন তার ইমিডিয়েট সুপিরিয়র অথরিটির কাছ থেকে। এবং এটা অনেক সময় আমরা সিগন্যাল বার্তায় পেয়ে যাই, সিগন্যালের মাধ্যমে পেয়ে যাই। এবং সাধারণত সিনিয়র অফিসারদের মুভমেন্ট
এটা সাধারণত তার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ সে এটা অনুমোদন করে। এখন সে যদি তার অনুমতি ব্যতিরেকে যদি সে তার কর্মস্থল থেকে নিখোঁজ থাকে, এটা তো এটার নাম হলো পালিয়ে যাওয়া, যেটাকে বাংলায় পালিয়ে যাওয়া বলা হয়, আমাদের ভাষায় বলি আমরা AWL, অ্যাবসেন্ট উইদাউট লিভ। এবং এই এই যে একটা এই যে একটা ঘটনা, এই যে এটা কিন্তু অফিসারদের শ্রেণীতে আমরা কখনোই দেখি নাই। খুবই রেয়ার একটা দুইটা কেস যেগুলি আমরা বলবো যে তারা মানে পালিয়ে যায় নাই, বা পালিয়ে গেলেও হয়তো কোনো কাজে গেছে, ফেরত আসছে, অথবা ছুটি পায় নাই বা এই ধরনের, বাট এটা খুবই রেয়ার। এটা আমি আমার চাকরি জীবনে আমি কোনো অফিসারকে পালিয়ে যেতে দেখি নাই। হি হ্যাজ ফেসড অল দ্য ডিফিকাল্টিজ উইথ গ্রেস, আমি বলবো। সে ভুল করুক ঠিক করুক, হি ফেসেস দ্যাট। এই পালিয়ে ধরুন যাওয়াটা একজন একেবারে মেজর জেনারেল এরকম আসলে পালিয়ে যেতে পারেন, বা এটা মানে খুবই তাকে কি শনাক্ত করা অপমানজনক। খুব কঠিন কিছু, মানে কি মনে হয় তাকে না, শনাক্ত করার শনাক্ত প্রক্রিয়া করার চলছে, মানে কোথায় আছেন? জি, না, খুঁজে বের শনাক্ত করার। করার প্রক্রিয়া আছে কিনা আমি জানি না। তারা এটা যদি শনাক্ত করতে হয়, সেটার উপর সিস্টেম আছে একটা। সেটা হচ্ছে যে আপনি পালিয়ে যাওয়ার একটা নির্দিষ্ট দিনের পরে, অর্থাৎ 90 দিন, 90 দিন পরে আপনি পুলিশকে জানাবেন, যে পুলিশের কাছে ওয়ারেন্ট পাঠাবেন আপনার পক্ষ থেকে। আপনি বলবেন যে আমি আমার সংগঠন থেকে এই লোকটা পালিয়ে গেছে, তাকে তুমি যেখানেই পাও গ্রেপ্তার করে নিয়ে আসো, আইনের আওতায়, আদালত বা আইনের আওতায় নিয়ে আসো। এটাই হলো তার কাজ। তো আমার মনে হয় যে অফিসারদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা আমার আমার এক্সপেরিয়েন্স, আমি 29 বছর ছিলাম আর্মিতে, আমি এটা দেখিনি কখনো। এই জি। এই 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 24 এবং 25-এ আমি দুটো ঘটনা দেখলাম। একটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল একজন পালিয়ে গেলেন, আর একজন হলেন এই মেজর জেনারেল পালিয়ে গেলেন। ইট ইজ সো, আমি জানি না এটার এটার প্রভাব সার্ভিং মেজর জেনারেল এবং লেফটেন্যান্ট জেনারেলদের উপরে কেমন পড়বে। আমি নিশ্চিত যে তারা এই পালিয়ে না যাওয়ার ব্যাপারে যত রকম আদেশ নির্দেশ সেনাবাহিনীতে দেওয়া হয়ে থাকে, যে সমস্ত নির্দেশ দেওয়া হয়ে থাকে, আমার মনে হয় না এই নির্দেশগুলি ভবিষ্যতে দেওয়ার মতো মানে নৈতিক অবস্থান এই পদবীর অফিসারদের আর থাকবে। আচ্ছা, মানে মেজর জেনারেল হাকিমুজ্জামান যখন ব্রিফ করছিলেন তখনও তিনি বলছিলেন যে তাদের আসলে এই প্রক্রিয়াতে, মানে আইসিটির এই প্রক্রিয়াতে তাদের মোরালে অবশ্যই এফেক্টেড হয়েছেন। মানে পালিয়ে যাওয়া সেটি নিশ্চয়ই আরো একটা এফেক্টেড হবার মতো বিষয়ে হয়ে ডেফিনেটলি, দাঁড়াচ্ছে। ডেফিনেটলি। আমি একটু বাকিদের ব্যাপারেও জানতে চাই, বাকিরা কোথায়? এই 15 জন এর খবর পাওয়া যাচ্ছে, বাকিরা কোথায় 25 জন? বাকিরা তো আগের থেকেই অ্যাকচুয়ালি তারা তো ছিলেন এই 30 জনের মধ্যে। মেজর জেনারেল তারেক সিদ্দিকী উনি ছিলেন আমাদের বিগত প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা। উনি তো পালিয়ে গেছেন সেই মানে 5 25 জন আগস্টে। সেনা কর্মকর্তা তারা যে পালিয়েছেন বা তারা যে অন্য কোথাও, সেটা তো জানি। হ্যাঁ, 25 জনের মধ্যে তো 15 জন এখানে, আর 10 জন হলো পলাতক। হ্যাঁ। তারা নাই, তারা তো অ্যাকচুয়ালি দেশেই নাই, বাকি 10 জন। আচ্ছা, তাহলে বাকিরা সবাই পলাতক। আর এই যে কর্মকর্তারা, আপনাদের সাথে আপনার কি মানে ব্যক্তিগতভাবে জানা শোনা, মানে চেনা জানা চাকরি হ্যাঁ, জীবন? আমার তো একজন, এদের মধ্যে একজন তো আমার স্টাফ অফিসার ছিল, খুবই জুনিয়র অবস্থায়। আর একজন আমার আমি যখন ব্রিগেড কমান্ডার তখন আমার G2 ইন্টেলিজেন্স ছিল। মানে সুতরাং দুইজনকে তো আমি খুব ভালো করে চিনি। তাঁরা আর আসলে বাকি কেমন, সবাই কি, কেমন কর্মকর্তা বা কেমন তাদের ব্যক্তিত্ব চরিত্র, তাদের সম্পর্কে আপনি কিভাবে মূল্যায়ন করেছেন যখন আপনার চাকরি জীবন ছিল? আমার সাথে যখন চাকরি করেছে তখন তো তারা অনেক জুনিয়র ছিল। আহ, এবং আমি ওই সময় তো তাদের এই এই দিকটা আমার এক্সপোজড হয় নাই, যে তারা এই সমস্ত কর্মকাণ্ডে ইনভলভ হতে পারে, বা আহ, এ ধরনের কর্মকাণ্ডে তারা জড়িত থাকতে পারে। এই বিষয়টা আসলে মানে অ্যাকচুয়ালি যখন মানুষ তার পেশাগত ধাপ অতিক্রম করে, তখন সে অ্যাকচুয়ালি আস্তে আস্তে নিজেকে চিনতে শুরু করে যে তার কি করা উচিত বা কি করা উচিত নয়। এই দায়িত্ববোধটা সেই ইন্ডিভিজুয়ালের। আমি মনে করি যে এই ইন্ডিভিজুয়ালের দায়িত্ববোধ থেকে হয়তোবা কোথাও তারা কোনো কম্প্রোমাইজ করেছে, হয়তোবা তারা তাদের ব্যক্তিগত বেনিফিট ব্যাপারটা তাদের কাছে প্রাধিকার পেয়েছে সংগঠন এবং দেশ এবং বিবেকের থেকে। এটা হতে পারে।
এগুলি তো সবই একটা খুবই খুবই তো একটা মানে ইনট্যাঞ্জিবল রাদার কোয়ালিটি ইন্ডিভিজুয়ালের, এটা দেখা যায় না, এটা ইন্ডিভিজুয়ালি সে যে যেটাকে তার দৃষ্টিভঙ্গি থেকে সেই আচরণটা করেছে, জি, কিন্তু ওই যেই যে করে আপনি থাকুক। বলছিলেন যে যখন জুনিয়র ছিলেন তখন আসলে বিষয়টি এক্সপোজড হয় না, কিন্তু কর্ম এ তখন না, জীবনের না ধাপে ধাপে আস্তে এইরকম আস্তে হয়তো এক্সপোজ অ্যাকচুয়ালি হয়েছে। এই ধরনের কোনো সুযোগ তখন ছিলও না যে আচ্ছা, তাদের তখন ছিল না, কিন্তু এই যে পরবর্তীতে এক্সপোজ হলো, এক্সপোজড মানে হতে থাকলো তার সিনিয়র হতে হতে, সেনাবাহিনীর বাকি কর্মকর্তাদের মধ্যে কি এটার বিষয়ে জানাশোনা ছিল না যে এরকম ঘটনা হচ্ছে বা কারা কারা করছে? তারাই তো শুধু না, তাদের আদেশ তামিল করেছেন এরকম আরো অনেকে নিশ্চয়ই আছেন। আহ, যেহেতু আয়না ঘর বিষয়গুলোই ছিল, জানাশোনা কি ছিল না সেনাবাহিনীর মধ্যে? অবশ্যই অবশ্যই আছে, এই চেইনে তো অনেকেই ইনভলভ থাকবে, মাত্র তো দুটো ঘটনাকে সামনে এনে এই আহ, মামলা হয়েছে, এবং সেই মামলার প্রেক্ষিতে ইনাদেরকে প্রাথমিকভাবে তারা চিহ্নিত করতে পেরেছে যে এই এই সমস্ত মানুষ ইনভলভ ছিল। এরপরে যখন কোর্টে যখন জিজ্ঞাসাবাদ শুরু হবে, তারপরে আরো এগুলিতে হয়তো আরো অনেকেই নাম চলে আসবে, আরো অনেক মামলা। আহ, গুম তো এই দুইজন না, শুধু দুইজন তো সামরিক অফিসার, এবং সেই সাথে আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ছিল। তারা আহ, আহ, ও- আদালতে মামলা, আইসিটি আদালতে মামলা করার পরে তো এই বিষয়টা উত্থাপিত হলো। এছাড়াও তো দেশে তো প্রায় 1500 থেকে 1600 গুম হয়েছে। এর মধ্যে আইসিটির যে রিপোর্ট, সেটা অনুযায়ী 250 জনের গুমের ঘটনাটা নিশ্চিত হতে পেরেছে, কে কোথায় কিভাবে করেছে। 250 জনের, তার মানে আপনি চিন্তা করতে পারেন যে 250টা মামলা হবে, এই 250টা মামলার মধ্যে কতজন ইনভলভ হতে পারে। ইটস এ হিউজ। কিন্তু আরো তার মানে ইনভলভ হতে পারে এটি বোঝাই যাচ্ছে, কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সচিব যেটি বললেন যে আর কারো বিরুদ্ধে, সেনা কর্মকর্তাদের আর কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা আমি তো নাই বলে আগেই তিনি বলেছি বলেছেন। আপনাকে এটা কিন্তু অ্যাকচুয়ালি সরকারের বিষয় না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না, এটা ওই সেনাপ্রধানেরও বিষয় না, এটা কিন্তু আদালত এবং প্রসিকিউটর। তাহলে তার এই প্রসিকিউটর যদি বক্তব্যটা সম্পর্কে আপনি কি মন্তব্য করবেন? এইটা আমি মনে করি একটা খুবই মানে প্রিম্যাচিউর, এবং আমি বলবো যে অপরিপক্ক বক্তব্য। অপরিপক্ক মন্তব্য এটা বলবেন? ওই আমার আমার ধারণা হচ্ছে ওই ওই অবস্থান থেকে এই ধরনের একটা কথা বলার আগে তার চিন্তা করা উচিত ছিল যে এই গ্রেপ্তারটা করার আদেশ কে দিয়েছে। এটা তো সরকার দেয় নাই, এই আদেশ তো দিয়েছে আইসিটি কোর্ট। তো কোর্ট যদি আদেশ দিয়ে থাকে, কোর্ট ডিজলভ হবে যখন প্রেসিডেন্টের আদেশ করবে যে এই কোর্টের আর দরকার নাই। তার আগে তো এই কোর্ট, তার আগে তো তাকে কেউ ডিক্টেট করতে পারবে না, যদি সত্যিকার অর্থে বিচার বিভাগ স্বাধীন হয়ে থাকে, যেটা আমরা প্রায়ই শুনি, কিন্তু আসলে তো স্বাধীন কি সেটা তো আমরা আগেও দেখেছি। জি, এখনো কি স্বাধীন হতে পারছে সেই প্রশ্নটি আমি বারবার আমি এই আসছে। ব্যাপারে আপনাকে একটা কথা বলি, আমি আমার ব্যক্তিগত কিছু পরিচিতি, আমার বন্ধু বান্ধব আছেন যারা জাজেস হাইকোর্ট সুপ্রিম কোর্টে আছে, তাদেরকে আমি বলেছি যতক্ষণ পর্যন্ত হাইকোর্টের নিজস্ব দুইটা জিনিস দরকার এখানে, একটা হলো হাইকোর্ট মানে সুপ্রিম কোর্টের একটা নিজস্ব সচিবালয় প্রয়োজন, যারা সরকারের কোনো মন্ত্রণালয়ের অধীনে থাকবে না, তারা থাকবে ডাইরেক্টলি আন্ডার চিফ জাস্টিস। আর সেকেন্ড হচ্ছে তাদের নিজস্ব তদন্ত বিভাগ। ইট ইজ আ মাস্ট। আপনি খেয়াল করে দেখেন সমস্ত সভ্য দেশে তদন্তের এই যে মামলার তদন্ত যারা করে তারা কিন্তু সরাসরি কোর্টের তত্ত্বাবধানে, দে আর নট পার্ট অফ দি গভর্নমেন্ট, দে আর পার্ট অফ দি এন্টায়ার জুডিশিয়ারি সিস্টেম। তো এটা ছাড়া আপনি এই দেশে কখনোই সত্যিকারের ন্যায় আপনি কাউকে দিতে পারবেন না। বাংলাদেশে এমন একটা দেশ যেখানে বিচার কিন্তু কেনা যায় পয়সা দিয়ে, কিন্তু আপনি আপনি যে দেশে আছেন, ইউ ক্যান সি দ্যাট বিচার কেনা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, আপনি বিচারের জি, এটাই আপনি তো আমাদের নামে দুঃখের বিভিন্ন একটা রকম ব্যাপার যে ঘোরাফেরা করতে সেপারেশন অফ পারবেন, জুডিশিয়ারি আমরা খালি তত্ত্বটাই জানি, কিন্তু এটির বাস্তবায়ন আসলে কোনো কেউ সরকারই চায় না, কখনো করলো না। আসলে কেউ চায় না, সরকার চায় না, বিচার বিভাগ তারা চাইলেও তাদেরকে একেবারে এমনভাবে কি বলবে অটিস্টিক বানিয়ে রাখবে যে তারা আর কোনো কাজই করতে পারবে না। সবচেয়ে বড় জিনিস যেটা হলো যে বিচারক নিয়োগ যেটা, এই নিয়োগ প্রক্রিয়াটাই তো আমাদের খুব ফল্টি, কোন অ্যাবসলিউটলি ফল্টি।
আপনি দেখেন লোয়ার কোর্টের যত বাংলাদেশের মানুষের বেশিরভাগ বিচার কিন্তু লোয়ার কোর্টে হচ্ছে, সেই লোয়ার কোর্টের বিচারক কে সিলেক্ট করছে? সরকার। তো সরকার যখন বিচারক সিলেক্ট করবে, তখন তো আপনি দেখবেন যে এই সরকার তার সেই মতবাদের রাজনৈতিক মতাদর্শের বিচারক পাবেন, ওই সরকার চলে গেলে আর এক রাজনৈতিক মতাদর্শের বিচারক পাবেন, এইরকমই। আর সেই বিচারক কি আসলে সত্যিকারের বিচার করার ক্ষমতা রাখে কিনা, সেটাও একটা ব্যাপার। জি, যদি এটা আবার বিচারক একটা যদি দীর্ঘ সত্যিকার আলোচনা। অর্থে, এটা একটা হ্যাঁ দীর্ঘ এটা অনেক আলোচনা, বড় সেপারেশন অফ হ্যাঁ, জুডিশিয়ারি এই রাইট। বিষয়ে মানে কার্যকর হয় না। থিওরিতে আছে, খুব সুন্দর থিওরি আছে, কিন্তু সেটি আসলে আসলে কার্যকর আমি হয় না। আপনাকে ম্যাডাম একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে কোনো ক্যাডার সার্ভিস নির্বাচনের জন্য কিন্তু কোনো আমি বলবো ইম্পার্শিয়াল সিলেকশন প্রসিডিওর নাই, একটা সিলেকশন প্রসেস নাই, বা তার ব্যাকগ্রাউন্ড চেক করা হয় না যে সে অ্যাকচুয়ালি ওয়্যার ফ্রম ইজ কামিং, তার ব্যাকগ্রাউন্ডটা কি, সে কোথা থেকে আসতেছে, কি লেখাপড়া করে আসতেছে এই বিচার করার জন্য। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। না, লেখাপড়া তো সার্টিফিকেট জমা দেয়াই হয়। না, এই ল্যাটিভ হয়। দ্যাট সার্টিফিকেট ইজ ডাজ নট উইল না, এই জন্যই তো তাদের ফেস টু ফেস ইন্টারভিউ দরকার বিফোর সিলেকশন অ্যাজ এ জাজ। ভাইবাও হয়। না, আমার মনে হয় না যে কোনো সিলেকশন, জি, মানে আপনার কাছে ইট হ্যাজ, প্রক্রিয়াটাতে ফল্টি মনে হয়, এটা এটা আপনি বলতেই পারেন। আমার আমি কাছে একটু প্রক্রিয়া, এবং আমি মনে করি যতক্ষণ পর্যন্ত একটা প্যানেল দ্বারা এই কোশ্চেনিং না হবে, অ্যান্ড ইট হ্যাজ টু বি পাবলিক। প্রথম কথা হলো ইট হ্যাজ টু বি কোশ্চেনিং, ইটস টু বি ডান অ্যান্ড ইটস টু বি পাবলিক, সো দ্যাট পিপল সি হাউ ইট ইজ দে আর সিলেক্টেড। জি, মানে ফেয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে বলছেন আপনি। বলছেন যে ওই যে গুম কমিশনের ঘটনা 250 জনের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। আসলে পুরোপুরি তো আর মানে বলা সম্ভব না, তারপরেও আপনার ধারণা, আপনার জানাশোনা থেকে জানতে চাই এখানে সর্বোচ্চ পর্যায়ের সম্পৃক্ততা, কারণ এই মামলার আসামি হচ্ছে, প্রধান আসামি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কতগুলো ঘটনায় আসলে মানে সম্পৃক্ততা থাকা সম্ভব, আর কতগুলো মানে কেমন ঘটনাগুলো, কেমন সর্বোচ্চ মহল থেকে নির্দেশনা পেয়ে হয়েছে, নাকি ব্যক্তিগতভাবে তারা নিজস্ব স্বার্থে করেছে, বিষয়গুলো আসলে কেমন হয়েছে বলে আপনার ধারণা বা জানতে পারেন যা? এটা একটা, আমার মনে হয় কি, এটা একটা কম্বিনেশন, ইটস এ কম্বিনেশন অফ মেনি থিং। কারণ যখন রাষ্ট্রের এই ধরনের সংগঠনগুলি, এই যে র্যাব বা ডিজিএফআই এর বিশেষ করে গোয়েন্দা পরিদপ্তররা, তারা যখন বাংলাদেশের মানুষের কিন্তু গোয়েন্দার উপরে এক ধরনের ঘৃণা জন্মে গেছে। মানে এটা শুধু ভয় না, এই ঘৃণাটা জন্মেছে ভয় থেকে, আমি মনে করি। কারণ এই এই মানে সংগঠনগুলি, আমি বলবো এত অপব্যবহার হয়েছে, এবং তারা তাদের মূল যে উদ্দেশ্যে তাদেরকে গঠন করা হয়, সেই যে রাষ্ট্রের স্বার্থ দেখার জন্য, সেটার থেকে অনেক অনেক দূরে সরে গেছে এরা, অনেক দূরে সরে গেছে। এবং এরা এই সমস্ত গোয়েন্দায় যারা যায়, তাদেরকে আসলে নির্বাচন করা হয় সেই সমস্ত অফিসারদেরকে যারা আপনাকে পার্সোনাল সার্ভিস দিবে, যারা ইনস্টিটিউশন, এটাকে ইনস্টিটিউশন হিসেবে ধরে নেবে যে হি ইজ পার্ট অফ এন ইনস্টিটিউশন অ্যান্ড হি হ্যাজ টু সার্ভ দ্য ইনস্টিটিউশন, তারা কিন্তু এই সমস্ত কাজে ইনভলভ হবে না। আমার কাছে এরকম উদাহরণ আছে যে একজন অফিসারকে আমি চিনি, এখন হি ইজ এ সার্ভিং মেজর জেনারেল, ওনাকে পোস্টিং করা হয়েছিল ডিজিএফআই এর ডিজির পিএস হিসাবে, পার্সোনাল সেক্রেটারি। অর্থাৎ সে তো অনেক কিছুই জানবে এবং দেখবে সে অনেক কিছু হচ্ছে। হি অনলি সার্ভ ফর ফিউ মান্থস অ্যান্ড দেন হি simply went to his boss and said, I don't want to work here anymore. Just leave me. Send me wherever you like, but not in DJFI. এবং এটার জন্য কিন্তু তাকে কিছুটা কাফফারা দিতে হয়েছে। অর্থাৎ সে যখন ইজ এ হাইলি প্রফেশনাল অফিসার, একেবারে টপ র্যাঙ্কিং অফিসার, আমার দেখা, এখন আমার ডাইরেক্ট স্টুডেন্ট ছিল, আমি দেখেছি কত মেধাবী হতে পারে সে, এবং সে তার মেধার কিন্তু পুরস্কারটা যথাসময়ে পায়নি। তাকে এটার জন্য কিছুকাল তাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়েছে। তার মানে তার পরের যারা আছে তাদেরকে তার সামনে পদোন্নতি দেওয়া হয়েছে, কিন্তু তাকে চুপচাপ সহ্য করতে হয়েছে এটা। এরপরে একটা কোনো একটা আমি বলবো যে কারণে, অথবা হয়তোবা তার ভাগ্য সুপ্রসন্ন হয়েছিল এবং সে প্রমোটেড। বাট এই ধরনের অফিসার খুবই কম সেনাবাহিনীতে এখন। জি,
কম কেন সেই প্রশ্নটা তো থাকেই। সেনাবাহিনী আমাদের মানে এতদিন ধরে বলে আসছে, এখন অবশ্য সেনাবাহিনীকে প্রচুর গালাগালি করা হয়, কিন্তু গর্বের প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, এরকম আমরা সবসময় বীর ইত্যাদি উপাধি দিয়ে দিয়ে সেনাবাহিনীকে বিশেষায়িত করা হতো। এখন একদমই যাচ্ছে তাই গালিগালাজ, অশ্লীল গালিগালাজও করা হয় সেনাবাহিনীকে নিয়ে। কিন্তু আমি আমার এই মনে হয় প্রশ্নটা এটা আপনার কাছে আমি করতে মনে করি। চাই, জি। আগে একটু এটা শুনে নিই যে এই যে সেনাবাহিনীর ভিতরে জানা শোনা যে এরকম ঘটনা ঘটছে, তাহলে সেনাবাহিনী কেন নিজে থেকে কোনো ব্যবস্থা নিল না? আচ্ছা, 5ই আগস্টের পরেই কেন নিল না? এতদিন গেল, আহ, অভিযুক্তদের বিরুদ্ধে কোনো রকম তদন্ত ব্যবস্থা কেন হলো না? এটা আমি প্রথমে বলবো যে আহ, আমি এটাকে আমি মনে করি যে এটা একটা অনেক বড় অনেক বড় ভুল এই না নেওয়াটা। কারণ আমরা আমাদের চাকরি জীবনে দেখেছি যে অভিযোগ প্রমাণের প্রয়োজন হয় নাই। এই এই যে প্রমাণ করতে হয় না, এটার প্রচারণাই এক ধরনের শাস্তি। এই 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 অভ্যাসটা বা এই ট্র্যাডিশনটা কিন্তু সেনাবাহিনীতে আমি অনেক দিন দেখেছি, এবং যেটা সেনাবাহিনীর অফিসারদেরকে সবসময় মানে রাইট ট্র্যাকে রেখেছে। হ্যাঁ, এর মানে এই না যে তখন ফেরেশতা ছিল, এখন সবাই শয়তান হয়ে গেছে, তা কিন্তু না। তখনও দু একজন এরকম ছিল, এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু এই যে গত 15 বছরে যে পচনটা ধরেছে এই 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 বাহিনীর ভিতরে, যে বিভিন্ন বিভিন্ন জায়গায়, এইটা মানে আমি মনে করি যে যারা সহ্য করেছে তারা অনেক দায়ী, অনেক বড় দায়ী। আর সহ্য করে যারা এটার প্রতিকার করে নাই, তো যারা করেছে তারা তো দোষী। তাহলে আর এই যারা ব্যবস্থা এই নেওয়া বা সমস্ত, প্রতিকার নেওয়ার দায়িত্বটা কার ছিল? যদি বলি পদ ধরে ধরে কোন পদের মানুষের উচিত ছিল যে বা দায়িত্ব ছিল ব্যবস্থা আমি নেওয়া? তো মনে করি যে যেখানে যার দায়িত্ব ছিল সেটাই, মানে সেনা প্রধান যদি সর্বোচ্চ এই বাহিনীর প্রধান হয়ে থাকে, বা যে কোনো বাহিনীর প্রধান যদি সর্বোচ্চ প্রধান হয়ে থাকে, যেমন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই বাহিনীর ব্যাপারে, যে প্রধানদের ব্যাপারে একটা উদাহরণ দিই। বিমান বাহিনী প্রধান 5ই আগস্টের পরেই বিমান বাহিনীর একটা অফিসারকে ডাইরেক্টলি দেশের, রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে অন্য একটা গোয়েন্দা সংস্থার পক্ষ হয়ে কাজ করার জন্য সে ধরা পড়ে যায়। তাকে সম্ভবত 14 বছর জেল জেল দেওয়া হয়েছে। এই একটাই কিন্তু যথেষ্ট হয়ে গেছে ওই মানে বাহিনীকে ঠিক করতে। কিন্তু দুঃখজনক হলো সেনাবাহিনী কিন্তু এই পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, এবং এটাই হলো সবচেয়ে কষ্টকর ব্যাপার। তাহলে কি এই দায় সেনাপ্রধানের? যদি সে ঠিক সময় মতো ব্যবস্থা না নিয়ে থাকে তাহলে তো অবশ্যই। জি, এই দায় আপনি আহ, এখন কেন সে নেয় নেই, সেই সেই যুক্তি তার কাছেই আছে। কিন্তু আমি একজন একজন অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার হিসেবে আমি এটা মেনে নিতে পারি না যে যে সেনাপ্রধান যদি জেনেও থাকেন যে তার অফিসাররা এই ধরনের কর্মকাণ্ড নির্ভর ছিল, অবশ্যই জেনেছেন, না জানার কিছু নেই, পুরো সেনাবাহিনী জানে, তাহলে আগের থেকেই উনি কেন এই ধরনের ব্যবস্থা, যে শাস্তিমূলক ব্যবস্থা বা যা নেওয়া দরকার সেগুলি কেন জি, নেন নাই? আপনি মনে করছেন সেনাপ্রধানের এই দায়িত্ব নেওয়া উচিত ছিল? আপনি বলছিলেন যে আগেও এরকম যে ঘটনা ঘটে নাই তা না, মানে গুমের ঘটনাগুলো আগে কি করে ঘটেছে বা গুমের কতটা ঘটনা আগে ঘটেছে? কখনো হয় না। জি। গুমের ঘটনা কখনোই ঘটে নাই কিন্তু নূর সেনাবাহিনীতে। খান লিটন, গুম কমিশনের অন্যতম সদস্য, তিনি একটা প্রোগ্রামে বলছিলেন, একটা লাইভ প্রোগ্রামে, যে এইরকম ঘটনা, গুমের ঘটনা আগেও ঘটেছে। যেমন 70-এর দশকে মাসুদ নামের একজনের কথা বলছেন, যুবলীগের সম্ভবত তিনি তখন ছিলেন। তিনি বলছিলেন যে তাকে এরকম গুম করে ফেলা হল, এখনো পর্যন্ত তার লাশ বা তার অস্তিত্ব কোথাও পাওয়া যায় 70-এর না। দশকের মানে ব্যাপারটা। তারপর থেকে হুম, 70 দশকের পর থেকে এটা চলমান, তারপরে হয়তো এই 15 হ্যাঁ। বছর সেটার এখন মাত্রা আমি আসি বেড়েছে। এই কথাটায়, আমি আপনাকে যে আজকে আমার এটা একটা লেখা আমি পাঠিয়েছি এক জায়গায় একটা পত্রিকাতে পাশ করানোর জন্য, এবং যে গত 15-16 বছরে এই যে সেনাবাহিনীর, মানে দেশের যে বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলির যে পচন ধরেছে, এই অধঃপতনের কারণ কি, কিভাবে হলো এটা। তো আগে যে কাজগুলো, ওই গুম টুম যেটা হতো, সেটা কিন্তু সেখানে কিন্তু এই র্যাব তো প্রথমে, র্যাব তো ছিলই না, হুম, সুতরাং র্যাবকে 70 দশকের র্যাব ধরা যায় না। হুম। ডিজিএফআই এর কিন্তু এই রাজনৈতিক অঙ্গনে পড়েছে, ডিজিএফআই রাজনীতিতে এই যে আগমন, এটার আগমন কিন্তু ঘটে জেনারেল এরশাদের সময়। তিনি কিন্তু তার পার্টি গঠন করার জন্য ডিজিএফআই কে, সারা বাংলাদেশের সমস্ত ডিজিএফআই কে কাজে লাগিয়েছেন। হ্যাঁ, এর আগে অনেকে বলতে পারে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো
প্রেসিডেন্ট থাকা অবস্থায়, সীমাবদ্ধ থাকা অবস্থায় উনি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। কিন্তু উনি রাজনৈতিক দল, তখন অবশ্য আমি ছাত্র, ইন্টারমিডিয়েটের ছাত্র, সুতরাং আমি অতটা বুঝতে পারবো না যে তাকে ডিজিএফআই ব্যবহার করা হচ্ছে কিনা। তবে এটা আমি বুঝি, হয়তো উনার যে পার্টির নেতাদেরকে নির্বাচনের জন্য উনি হয়তো বা এই ডিজিএফআই এর মতো বা এই ধরনের একটা গোয়েন্দা সংস্থা বা পুলিশের এসবির কে ব্যবহার করে থাকতে পারেন। কিন্তু জেনারেল এরশাদ যে ডিজিএফআই কে ব্যবহার করেছে, এটা আমি তখন ইয়াং অফিসার, আমি দেখেছি ডিজিএফআই অনেক শক্তিশালী এবং তারা যে ফিডব্যাক দেয় বা যে সমস্ত নেতাদেরকে তারা ওই জাতীয় পার্টিতে ভেড়াতে চায়, বিএনপি থেকে ভাগায় নিয়ে আসতে হবে, এগুলি সব কাজ কিন্তু তার দ্বারা শুরু হয়েছে। এইখান থেকে কিন্তু এই জাতীয় ডিজিএফআই এর রাজনৈতিক, আভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষেত্রে বা অঙ্গনের দিকে তাদের কিন্তু দৃষ্টি এখান থেকে শুরু। তাই এই জানালাটা তখন খোলা হয়। সেই খোলা জানালার ব্যবহার কিন্তু করেছে বিএনপিও। বিএনপি যখন প্রথম ক্ষমতায় এসেছে, তারা কিন্তু এটা করেছে প্রেসিডেন্ট এরশাদের প্রতি যারা লয়াল ছিল বা সিম্প্যাথাইজ ছিল তাদেরকে আইডেন্টিফাই করে এবং তাদেরকে সেনাবাহিনী থেকে অকালীন অবসর বা অনেককে বরখাস্ত করার। এরপরে বিএনপি কিন্তু 2001 থেকে 2006 কিন্তু ডিজিএফআই এই কাজটা করেছে। কিন্তু আমি বলবো যে এই দুইটা কাজেই কিন্তু এই যে পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি কে আমি বলবো যে, যদি আমি বলি দায়বদ্ধতা ধরি, তাহলে আমি বলবো বিএনপিকে আমি 30% রেসপন্সিবল করবো এবং 70% উইল বি ডিজিএফআই রেসপন্সিবিলিটি এই সমস্ত অফিসারদের চাকরি হারানোর পেছনে। কিন্তু 2007-8 সালে যখন নাকি 1-11 শুরু হলো, এখান থেকে কিন্তু ডিজিএফআই এর ক্ষমতা একটা অন্য লেভেলে চলে গেল। কিরকম যে তারা 2 জন প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করলেন এবং মন্ত্রীদেরকে গ্রেপ্তার করলেন, যেমন খুশি তেমন মানে জিজ্ঞাসাবাদ করলেন এবং বিভিন্ন রকম ব্যবসায়ী, সাধু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে কিন্তু তারা তারা মানে চাঁদা উঠানো শুরু করলেন একদম বড় অ্যামাউন্টের। এবং এখানে নিজ নিজ যে যেভাবে পেরেছে, এই ব্যাপারে অনেক গল্প বাজারে চালু আছে এবং এটা আমরা জানি, এটা করে এই ঘটনা ঘটেছে, কারণ ব্যবসায়ীরা এবং যারা ভুক্তভোগী তারা বলেছে এবং আমরা নিজেরাও তো অনেক কিছু দেখেছি। এইখানে আসার পরে কিন্তু এই যে একটা এইখানে কিন্তু আওয়ামী লীগ একটা লেসন নেয় যে 1-11-তে এবং ডিজিএফআই কিন্তু খালেদা জিয়ার নিয়োজিত যে ডিজিএফআই প্রধান, তারাই কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এবং খালেদা জিয়ার 2 সন্তানকে কিন্তু তারা অত্যাচার করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। দ্যাট মিনস ডিজিএফআই যদি চায় তাহলে তারা একটা পলিটিক্যাল পার্টির এগেনস্টে হ্যাভক প্লে করতে পারে। এই জিনিসটা কিন্তু 1-11-র সময় কিন্তু ডিজিএফআই দেখিয়ে দিয়েছে। এইটা দেখার পরে আওয়ামী লীগ যখন তারা ক্ষমতায় আসছে, তারা কিন্তু ভেবে নিয়েছে যে ডিজিএফআই কে যদি আমাদের হাতে রাখতে পারি তাহলে আমরা যা খুশি তাই করতে পারবো। তা ডিজিএফআই কে হাতে রাখতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু আপনার পছন্দের লোকজনকে আনতে হবে। বিএনপি যে কাজটা করত, আওয়ামী লীগ অনেক রিসার্চ করে এটা করতো এবং আওয়ামী লীগের সাথে আরেকটা ভারতের কিন্তু একটা ডাইরেক্ট ইনপুট ছিল এগুলি ব্যাপারে, কোন অফিসারকে কোথায় নিতে হবে না হতে হবে, ইভেন কোন প্রশাসনের কে কোথায় যাবে না যাবে, এগুলি তো সব ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি ভেতরে থেকে তারা এগুলি করত। এবং এই অপারেটিভরা এতে খুব মানে নোন অ্যাকশনস আমরা দেখেছি। অনেকগুলো প্রশ্ন আপনার কথা থেকে আমার আসলে চলে আসছে, একটা একটা করে যদি না করি পরে হারাই ফেলবো। যে বলছিলেন আপনি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 2 পুত্রকে তারা নির্যাতন করেছেন বা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাও তুলে নিয়ে গিয়ে, হ্যাঁ সেই ঘটনাগুলো আমরা সেই সময় থেকে কিছু কিছু শুনে এসেছি। তারপরে সেই কর্মকর্তারা তারা কোথায় গেলেন? তাদের সবাই বিচারের আওতায় এসছে না কোথায় তারা? না, তাদের তো বিচার, তারা তো আওয়ামী লীগ এসে তাদেরকে সরিয়ে দিয়েছে। ওগুলি তো আর তারা কারণ ওই যে গুম সংক্রান্ত লেভেলের অপরাধ না এটা, এই অপরাধগুলি ছিল। এবং যারা এই ঘটনার পরে যারা আওয়ামী লীগের সাথে আবার মিলে গেছে, এর মধ্যে কিন্তু অনেকেই ছিল যারা ওই আপনার আমি জানি না তখন আপনি দেশে ছিলেন কিনা, আওয়ামী লীগ ওই সময় একটা সিডি বের হয়েছিল রাজনীতিবিদদের, মানে তারা তাদের কর্মকাণ্ডকে ঘিরে। তো একটা সিডি ছিল সব বিএনপি রিলেটেড রাজনীতিবিদদের, আর একটা ছিল আওয়ামী লীগ রিলেটেড রাজনীতিবিদদের।
আপনি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই বিএনপির সিডিটা শুধু থেকে গেল আর আওয়ামী লীগের সিডিটা ডিস্ট্রয় করা হয়ে গেল। তাহলে তার আপনি কিছুই পাবেন না, কে করেছিল, কোথায় করেছিল। এবং আমি জানি যারা করেছিল তারা কিন্তু ঠিক আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে একেবারে পুরা তাদের যা যা পাবার সব পেয়েছে। হ্যাঁ, ডিস্ট্রয় করলেও পুরোপুরি ডিস্ট্রয় হয় নাই, সেগুলো অনেক কিছু আসলে পরবর্তীতে পাওয়া যায়, এরকম ঘটনা। কিন্তু ওগুলো তার তো মানে যাবে। যারা হাত মিলিয়েছেন তারা বহাল তবিয়তে বা বেশ রমরমা অবস্থা, হ্যাঁ, আর যারা হাত মেলাননি বা মেলাতে পারেননি, সুযোগ চেয়েছেন পাননি, তাদের কি হয়েছে? তারা তারা বিদায় নিয়েছে, তাদের ভিতরে কোনো মামলা টামলা হয় নাই। মানে তার মানে প্রক্রিয়াটি এরকম যে ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে সেনাবাহিনীতে একটা ঝড়ের মতো আসবে, কেউ কেউ হাত মেলাবেন, কেউ কেউ বিদায় নেবেন, এরকম একটা সেনাবাহিনীতে এই এটা অবস্থা। এই না, ব্যাপারটা কিন্তু এখন এই জায়গায় আছে, আপনি যেটা বললেন সেই জায়গায় আছে, এবং এটা অনেক দিন থেকে প্র্যাকটিস হচ্ছিল। বাট যারা, আমি আপনাকে এটুকু বলতে পারি যে সেনাবাহিনীর অ্যাটলিস্ট 90% অফিসার্স, দে আর নট পার্ট অফ ইট, ইটস অনলি 10% হু আর ইনভলভ ইন ইট, and this 10% has ruined this country, this army force. এবং সবসময় এই 10% গুলো থাকেই। আসলে আমি ওই হ্যাঁ, প্রশ্নটা করছিলাম যে যেটি আসলে নূর খান লিটন, গুম কমিশনের সদস্য, মানবাধিকার কর্মী, তিনি বলছেন যে সবসময় ওটা গুম, 70 না 70 মানে তখন দশকে থেকে যেটা গুম এটা ছিল, এটা গুম সবসময় ছিল, হ্যাঁ, এটা আসলে হ্যাঁ, সেটাই আমি জানতে চাচ্ছিলাম ওইটা যে সম্ভবত ওইটা সম্ভবত পুলিশের অ্যাক্টিভিটিজ হবে, কারণ ওইটা তখন ডিজিএফআই বা এই ধরনের র্যাব এরা তো তখন তাদের তো জন্মই হয় নাই। আর ডিজিএফআই অ্যাকচুয়ালি লাইমলাইটে আসে আশির পরে, 81 পরে, এই জেনারেল এরশাদ পাওয়ারে আসার পরে যখন সে পলিটিক্যাল পার্টি তৈরি করবে, তখন থেকে অ্যাকচুয়ালি ডিজিএফআই এর এই রাজনৈতিক অঙ্গনে পদচারণাটা শুরু হয়।